ডায়মন্ড হারবারের ওয়েব কাস্টিং এর জ্যাকটা যাদবপুরে লাগানো ছিল। আমি দেখিয়ে দিব আপনাকে ডকুমেন্ট দিয়ে। পুলিশের দুটো কাজ আমরা সব সময় বলেছি, একটা হচ্ছে পিসি ভাইপোকে সুরক্ষিত রাখা, কোনো চাকরিহারা, কোনো বঞ্চিত, কোনো লাঞ্ছিত, কোনো ধর্ষিত, কোনো প্রতিবাদী, কোনো জনগণ এদের যেন ধারে কাছে ফিরতে না পারে, এটা সুরক্ষিত রাখা। দ্বিতীয় কাজ হচ্ছে কলকাতা পুলিশ জেগে উঠে মূলত রাত্রি 10টার পরে। আসল কাজ শুরু হয় রাত্রি 12টাতে, যখন মাছের গাড়ি ঢুকতে শুরু করে, ছানার গাড়ি ঢুকতে শুরু করে, দুধের গাড়ি ঢুকতে শুরু করে, কাঁচা সবজির গাড়ি ঢুকতে শুরু করে। বাইরের রাজ্য থেকে ট্রাকগুলো যখন ঢুকতে শুরু করে, তখনই আসল কলকাতা পুলিশের চরিত্রটা উন্মোচিত হয়। আপনি একদিন রাত্রি 1টা থেকে 3টে পর্যন্ত নীল বা হলুদ ট্যাক্সিতে বুম ছাড়া বা ভিতরে ক্যামেরা, হিডেন ক্যামেরা রেখে ঘুরে বেড়ালে, মমতা পুলিশ যে কলকাতা পুলিশকে লন্ডনের পুলিশের সঙ্গে, নিউ ইয়র্কের পুলিশের সঙ্গে তুলনা করা হতো, তার অধঃপতনটা কিভাবে হয়েছে চোখের সামনে দেখতে পাবেন। আপনি পিজির সামনে যে আউটপোস্ট রয়েছে, ট্রাফিক আউটপোস্ট, সেখানকার যিনি ওসি রয়েছেন, তার চেহারা দেখলে বুঝতে পারবেন তার মধ্যপ্রদেশটা কিভাবে স্থিত হচ্ছে, তাহলে বুঝতে পারবেন যে এদের আসল কাজটা কি। তাই আইন শৃঙ্খলা নেই, যেটা আগে সিআরপিসি আইপিসি ছিল, এখন বিএনএস। নারী সুরক্ষা নেই, ছিনতাই নেই, ছিনতাই বাড়ছে, যে যাকে পারছে ঢুকে মেরে দিয়ে চলে আসছে। আর আপনারা যখন সত্য ঘটনা দেখাতে চান, তখন আমি আপনাদের সাংবাদিক প্রকাশ সিনহার বাড়িতে গিয়ে দেখে এসেছি, তার মেয়ের পরের দিন পরীক্ষা ছিল, কিভাবে ঘর তছনছ করেছে এই কলকাতা পুলিশ, মানে মমতা পুলিশ। এত অধঃপতন আমরা দীর্ঘদিন ধরে, তাপস দা, মিনাদি, আমরা অনেক দিন ধরে রাজনীতি করছি, অনেক দিন ধরে। কাউন্সিলর, এমপি, এমএলএ। তাপস দা তো আমার থেকেও সিনিয়র, 50 বছর পেরিয়ে গেছে। আমারও নাই নেই করে 30-32 বছর হয়ে গেছে। দিদি তো 6 টার্মের কাউন্সিলর, 6-5-এ 30 শুধু কাউন্সিলর। তা স্বাভাবিকভাবে আমরা এই অধঃপতন দেখিনি, আমরা দেখিনি। কলকাতা পুলিশের আলাদা লিগার্স ছিল। আমরা দেখিনি নগরপালকে কোনোদিন জুতো খুলে কালী পুজোর প্রসাদ বিতরণ করতে। সোনারপুরে অটো চালকদের দৌরাত্ম কাস্টমস অফিসারের বাড়িতে গিয়ে বেধড়ক মার মেরে মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে তৃণমূল পরিচালিত। ওখানে ওই এমএলএটা আছে না, ফেরদৌসি বেগম, ওর বরকে জিজ্ঞেস করুন, আজিজুল গাজী কে বলে দেবে। ওখানকার ছোট মুখ্যমন্ত্রী। ফলতার জাহাঙ্গীর, ক্যানিং এর শকত, একটা জেলে আছে সন্দেশখালীর, শাহজাহানের মতো ওই এলাকার ছোট ছোট ভাগ করা আছে। ওই জোনটা আজিজুল গাজী দেখে। আজিজুলের মাথার উপর হাত আছে নজরুলের। নজরুলের স্ত্রীর নাম হচ্ছে ফেরদৌসি বেগম। তিনি হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের কোম্পানির একজন কর্মচারী এবং কাউন্সিলর, এমএলএ। তে পরিণতি হবে, পুলিশ কন্ট্রোল করে এরা। পুলিশ কোথায় কে বাজি ফাটাচ্ছে, হিন্দুরা 8টা থেকে 10টার মধ্যে লাঠি ফাটি নিয়ে তাড়া করা, গ্রেফতার করা, কলার ধরে টেনে টেনে নিয়ে আসা, ছোট বাচ্চার সামনে বাবাকে টেনে টেনে পিটতে পিটতে প্রিজন ভ্যানে নিউ টাউনে আপনার কি করেছে দেখেছেন। এইসব কাজ পুলিশ করবে। আর এদেরকে দেখালে কখনো অ্যাসবেস্টার শাটার নামিয়ে ভিতরে ঢুকবে, কখনো টেবিলের তলায় ঢুকবে।
আপনি নিউ টাউনের কথা বললেন, পাশেই ভাঙড়। গতকালও দেখা গেল ভাঙড়ে বোমাবাজির ঘটনা ঘটেছে। এর আগেও তো একাধিক ঘটনা। এই মুখ্যমন্ত্রী আজ থেকে 6 মাস 8 মাস আগে ভাঙড়কে কলকাতা পুলিশে যুক্ত করে। কাশীপুর থানা, ভাঙড় থানা, 3টে থানা হয়। তখন বিনীত গোয়েল সম্ভবত ছিল, আর একটু আগে হবে, 1 বছর আগে বিনীত গোয়েল ছিল। বিনীত গোয়েল ওখানে আপনার গিয়ে আপনাদেরকে নিয়ে এটা হই হই রই রই ব্যাপার, যে রাজীব কুমারের পশ্চিমবঙ্গ পুলিশ ফেল, এবারে কলকাতা পুলিশ নিচ্ছে, স্কটল্যান্ড ইয়ার্ড। আরো খারাপ অবস্থা হয়েছে, ভয়ঙ্কর খারাপ অবস্থা হয়েছে। কাইজারের অফিসে ভাঙচুর করে দিয়েছে। কাইজারের অফিস ভাঙচুর হয়েছে, অভিযোগ শওকত অনুগামীদের দিকে। আইএসএফ এর উপর তো বাড়িতে বোমাবাজির অভিযোগ আছে, কিন্তু কাইজারের অফিস ভাঙচুর এই হয়েছে। উত্তর কাইজারই দিতে পারবে। কাইজারের বাবাকে আমি চিনি, ওর বাড়িতে যেতাম, খুব ভদ্রলোক, এখনো রেসপেক্ট করি। কাইজারের ভাই তো শপথের খুব ঘনিষ্ঠ, আমার পরিচিত। তা ভাইকে দিয়ে শপথকে কেন কন্ট্রোল করতে পারছে না? এইসব কথার উত্তর কাইজার দিতে পারবে, শপথ দিতে পারবে, আমাদের কাছ থেকে উত্তর নেন কেন? শপথ এবং জাহাঙ্গীর দক্ষিণ 24 পরগনার দুটো ক্যান্সার। আমি অন্য কারোর নাম বলবো, এদের মধ্যে রাজনীতির কোনো নেই। আপনি ভাবতে পারেন এই ছোড়াটা সামনে পিছনে পাইলট কার নিয়ে হাঁটে, আপনার এই জাহাঙ্গীর আর শপথ, তাদের হাঁটা চলা, হাতে এখন নতুন কি ফোন বেরিয়েছে না, আইফোন, আমরাও ইউজ করতে হয় ফেস টাইমের জন্য, অত দামি আমাদের নেই, দেখাইও না লোককে ধরে ধরে। হাঁটা চলা, 8 পোস্ট দেখলে পাঞ্জাবি যেগুলো পরে সেটার তো দাম 18-20 টাকা, জুতোটার দাম তো 30,000 টাকা। ওগুলো কিছুই নয়, হাতের ময়লা, সব ভাইপোর ক্রিয়েশন, লম্পটদের হাতে চলে গেছে। মুখ্যমন্ত্রী কি মনে করে আপনাকে বলেছেন? এর উত্তর তো হুমায়ুন কবির দিয়েছে। হুমায়ুন কবির তো আজ থেকে বছরখানিক হবে বা 10 মাস হবে, মানে লোকসভা ভোটের পরে পরেই বলেছিল উনি পুলিশ মন্ত্রী হিসেবে সামলাতে পারছেন না, আমি ওনার ভাইপোকে পুলিশ মন্ত্রী হিসেবে, ওনার দলের এমএলএ তো বলেছে, আমার তো বলতে পারো। কোন হসপিটাল মহিলা সেবিকাদের কাছে সুরক্ষিত নয়, নন স্টপ। এটা হয়েছে মুখ্যমন্ত্রীর জন্য। মুখ্যমন্ত্রী যদি অভয়ার ঘটনাটাকে রাজধর্ম বলুন আর মানবিক ধর্ম বলুন, কারণ একটা ছোট্ট অংশ হলেও ভোট দিয়েছেন অনেকে বাংলার মেয়েকে চাই বলে, 500 টাকা তখন ভাতা নাকি চালু করেছিলেন, 21-এ দেবেন বলেছিলেন। এসব করে বুঝুন কি অবস্থা। আমরা তো মনে করি সমস্যার সমাধান একটাই, মমতা ব্যানার্জিকে প্রাক্তন করতে হবে এবং ওর কোম্পানিকে, ওর পরিবারবাদী পার্টিকে 148-এর নিচে নামাতে হবে। দিস ইজ দ্য অনলি সলিউশন। ডিজিজ তো সবাই জেনে গেছে, কি করে এই ডিজিজ থেকে আমরা বেরিয়ে আসবো যাতে স্প্রেড না করে, কেমো দিব না সার্জারি করবো, তো ভোটারদেরকে ঠিক করতে হবে। শুভেন্দু দা, যাদবপুরে ব্যাপক ভোট চুরির অভিযোগ, ভোটার লিস্টে যে নামগুলো রয়েছে হাজার হাজার ভোটার, তাদের কোনো অস্তিত্বই নেই। শাসক দলে যাদবপুরে জেতার এটাই কি সমীকরণ? গোটা রাজ্যের জেতার সমীকরণ। 4 নভেম্বর কলকাতা হাইকোর্টে ওয়েবকাস্টিং এর মামলা আছে। আমি ডিভিশন বেঞ্চে মামলা থাকার জন্য প্রকাশ করছি না। আমি আপনাকে দেখিয়ে দেব লোকসভা নির্বাচনের দিন ডায়মন্ড হারবারের ওয়েবকাস্টিং এর জ্যাকটা যাদবপুরে লাগানো ছিল। আমি দেখিয়ে দিব আপনাকে ডকুমেন্ট দিয়ে। ও ভোটটা ভোট হয়নি, কিছু কিছু পকেটে আমরা হিরে টিরে ধরে
কিছুটা সামলানোর চেষ্টা করেছি, কিন্তু ভোট হয়নি। আর ফেজে 4 থেকে 4,500 করে ক্যামেরা বন্ধ রাখা হয়েছিল বেলা 2টো থেকে 2:30টা পর্যন্ত, 4:30টা পর্যন্ত। সুবোধ অধিকারী তিনি আপনাকে 7 দিনের সময়সীমা বেঁধেছেন, যে না হলে আদালতে মামলা করবেন ক্ষমা না চাইলে। কেন? কারণটা হচ্ছে ওই গারুলিয়ার মঞ্চে হিন্দিভাষীদের আপনি অপমান করেছেন, এটা অভিযোগ। ওর কথার উত্তরই দেবো। দাদা, কাকদ্বীপের যে ঘটনা, সেই ঘটনায় সুকান্ত মজুমদার তিনি আজ মিছিল করবেন। নারায়ণ হালদারের পরিবারের সঙ্গে কথা বলেছিল রিপাবলিক। ওর বাবা মা বলছেন যে চক্রান্ত করা হয়েছে, ফাঁসানো হয়েছে, এইভাবেই তাকে গ্রেফতার করা হয়েছে। দেখুন, যেদিন নারায়ণ হালদারের বাবা ভূপতি হালদার আপনাদের কাছে স্টেটমেন্ট দেয়, তার আগের দিন গারুলিয়া নোয়াপাড়াতে গিয়ে আমি স্টেটমেন্ট দিয়েছি। সেখানে আমি বলেছিলাম ভূপতি হালদাররা তৃণমূল করে। আমি নারায়ণ হালদার সম্পর্কে খোঁজ নিতে পারিনি, তার বাবাই বলে দিয়েছেন যে আমার বাবা মানে ভূপতি হালদারের বাবা আজ থেকে 20 বছর আগে যখন তৃণমূল ক্ষমতায় ছিল না, তখন ওখানে তৃণমূলের প্রার্থী হয়েছিল, সিপিএম এর কাছে হেরে গেছিল। তখন তৃণমূল ক্ষমতায় আসে সূর্যনগর এলাকাতে, এবং তিনি বলেছেন আমার পুরো পরিবার তৃণমূল কংগ্রেস করেন। এটা আমি তো আগের দিন গারুলিয়ায় নাওয়াপাড়ায় আমার ভিডিওটা দেখাবেন, পরের দিন ওর বাবার ভিডিও দেখাবেন, তাহলে কে সত্য কথা বলছে প্রমাণ হয়ে যাবে। নতুন করে বলার কি আছে? আমি তো পরিষ্কার বলেছি, দেবাশিস দাস বলে একজন বাপি হালদার ভাইপোর যে টেনিয়া এমপি আছে, ছাপ্পা মেরে জিতেছে, তার একটা লোক আছে দেবাশিস দাস। প্রথমে এরা আন্দোলনের মধ্যে ঢুকে যায়, হিন্দু তৃণমূলের লোকেরা, যোগেন মন্ডল হয়তো, ঢুকে আন্দোলনটা যাতে কোনোভাবে ভারতীয় জনতা পার্টি নেতৃত্বর হাতে না যায় সে ব্যবস্থা করে, যে আমরা সব হিন্দু মিলে লড়াইটা করব। পুলিশকে বলে দেয় যে কিছু লোককে অ্যারেস্ট করুন, পুলিশ 17 জনকে অ্যারেস্ট করে। এবারে ভারতীয় জনতা পার্টির নেতারা থানায় ছুটে যান, দীপঙ্কর জানা, ওখানে যিনি লোকসভায় দাঁড়িয়েছিলেন অশোক পুরকাই, হিন্দু জাগরণ মঞ্চ, আমাদের বিশ্ব হিন্দু পরিষদের ছেলেরা, তারা সবাই থানায় পৌঁছায় যে এরা তো গণতান্ত্রিকভাবে প্রতিবাদ করেছে মাত্র, না পুলিশের গাড়ি ভেঙেছে, না পুলিশের গায়ে হাত দিয়েছে, না পাথরবাজি করেছে, কিছুই করেনি, রাইটস তো, তাহলে এদেরকে আটকে রেখেছেন কেন? এবারে তৃণমূলের হিন্দু নেতারাও যারা আন্দোলনে ঢুকেছিল দেবাশিস দাসের নেতৃত্বে, তারাও বলে হ্যাঁ ছেড়ে দিতে হবে। এবং নন অফিসিয়ালি ওখানকার এসডিপিওর সঙ্গে কথা হয়, এসপি একটু আড়ালে থেকে খেলেছে, যখন মা কালীকে প্রিজন ভ্যানে তুলে তখন কোটেশ্বরাও নিজে ছিল, আড়াল থেকে খেলেছেন এবং পুরোটা একদম ম্যাপিং করা। সেখানে খুব প্রথমে কয়েকজনকে ছেড়ে দেয়, লেট নাইটে বাকিদেরকে ছেড়ে দেয়, হিন্দুদেরকে বলা আর কাউকে ধরবো না, তোমরা আন্দোলন করবে না। পরের দিন সকালবেলা এলাকার তৃণমূলের মুসলমান নেতাদের নিয়ে মন্টুরাম পাখিরা এলাকায় প্রবেশ করে। সেখানেই পরিকল্পনাটা তৈরি হয়। তৈরি হওয়ার পরে নারায়ণ হালদারকে নেওয়া হয়। গতকাল নারায়ণ হালদারকে পিসি থাকাকালীন এসডিপিও কাকদ্বীপ হিন্দু সংগঠনের ছেলেদেরকে ডাকেন, ডেকে বলেন তোমরা কথা বলে দেখো নারায়ণের সঙ্গে কি কি ঘটেছে। আমি আপনাকে বলে দিচ্ছি, আমার তো একদম প্রতি মিনিটের খবর। এবারে ওরা বলে আপনার পুলিশ বেরিয়ে যান, ওসি বেরিয়ে যান, আমরা ডাইরেক্ট কথা বলি। নারায়ণকে যখন হিন্দু সংগঠনের ছেলেরা জিজ্ঞেস করে, প্রথমত পিসিতে এগুলো করা যায় না, পুলিশ কাস্টডিতে এইরকম করে কথা বলানো যায় না, ভয়ঙ্কর, কোর্টকে মানে না, জুডিশিয়ারিকে ধ্বংস করে দিয়েছে। তখন সেখানে নারায়ণ বলে যে আমি নেশাগ্রস্ত অবস্থায় ছিলাম, আমি জানি না, আমি এগুলো কিছু করিনি। তিনি বলেছেন যে আমরা 4-5 জন মিলে এক জায়গায় তাস খেলছিলাম, নেশা টেশা করছিলাম, সেখানে 2টি অন্য ধর্মের ছেলেও ছিল, দিয়ে বলছে না আমি কাজ করিনি আর আমি তো এসব বলিনি। এবারে যখন ওসি আসে, তখন যাদেরকে ওসি করাতে গেছিল এইটা, সেখানে প্রকাশ হয়ে যায় যে এই ধরনের কথা বলেছে, তারা প্রতিবাদ করে যে আমরা উই আর নট স্যাটিসফাইড। তখন ওসি বলে আমাদের কাছে একরকম বলছে, আপনাদের কাছে একরকম। এই তো ঘটনা। অর্থাৎ নারায়ণ হালদার যেটা করেনি,
আর পরিবার তৃণমূল করে এবং নারায়ণ হালদার নিজেও করেনি। আমি তো ওপেন চ্যালেঞ্জ দিচ্ছি যে এটা রাজ্য সরকার চাইলে ইন্ডিপেন্ডেন্ট এজেন্সিকে হ্যান্ড ওভার করতে পারে, নইলে কোর্টে যেতে হয়। যেহেতু বিস্ফোরণ হয়নি, এনআইএ হয় না, তো রাজ্য সরকার চাইলে, যেহেতু বাংলাদেশ বর্ডার এলাকা, সুন্দরবন এলাকা, তাহলে কোনো বাংলাদেশি লোক ঢুকে এলো কিনা, কারণ বাংলাদেশে যে ভাবে ইসকনের বিরুদ্ধে বন্দুক টন্দুক নিয়ে মিছিল হচ্ছে, একটা একটা ইসকন ধৈরা জবাই কর, মিছিল হচ্ছে। রাধারমণের কাছে আপনারা যাচ্ছেন না কেন? মমতা ব্যানার্জির অত্যন্ত প্রিয় ভাজন দীঘা কালচারাল সেন্টারের ট্রাস্টি রাধারমণ বাবুকে এবারে বলতে হবে বাংলাদেশে যেটা হচ্ছে, অর্থাৎ এনআইএ ট্রান্সফার করে দিন না। এনআইএ ট্রান্সফার করলে বলে দিবে বিদেশি যোগ আছে কিনা, অন্য ধর্মের যোগ আছে কিনা, তাহলে আমরা ক্ষমা চেয়ে নেব, বলবো আমরা ভুল তথ্য, আমরা তো আই উইটনেস নয়, কানে শুনেছি, টেলিফোনে শুনেছি, ভিডিওতে দেখেছি। অন্যকে বলবে জানি না, আমি বলে দেবো যে ভুল তথ্যের ভিত্তিতে বলেছিলাম, আমি আমার মন্তব্য বা তথ্য প্রত্যাহার করলাম। সরি, দেন না, নেই দম থাকে দেন না, পারবেন না। ফের বিতর্কে বোলপুর থানার আইসি লিটন হালদার। এবার কালী পুজোয় থানার মধ্যে ডিজে বাজিয়ে উদ্দাম নাচের জন্য, এটা হচ্ছে বোলপুর থানার আইসি লিটন। শুধু তাই নয়, আমি দেখুন, আমি মাতৃশক্তি দিদি বোনেদের প্রতি সম্মান রেখেও বলছি, ওইভাবে অন ক্যামেরা একটি মহিলা পুলিশ কনস্টেবলকে, এটা ঠিক হয়। আমি আর বলছি না, আপনাদের কাছে ছবি দিয়ে এসেছি, আমি ওয়ার্ডটা ইউজ করছি। ওইভাবে কিছু জায়গা আছে, শিক্ষা প্রতিষ্ঠান, থানা, রাজনৈতিক প্ল্যাটফর্ম, এটা ব্যক্তিগত ভাব ভালোবাসার জায়গা নয়। ব্যক্তিগত ভাব ভালোবাসা কেউ রাখতে পারে তার পারিবারিক ভিত্তিতে বা অন্য জায়গায়, ফ্রিডম অফ এক্সপ্রেস সবার আছে, কিন্তু থানাতে ওই জিনিস এটা একেবারেই ঠিক নয়। আর সোনারপুরে যে অফিসার আক্রান্ত হয়েছিলেন, তিনি বলছেন যে সোনারপুর থানাকে বারবার ফোন করেছেন, কোনো সাহায্য আসবে না। নজরুলের কালেক্টর, মমতা ব্যানার্জির ভোট ব্যাংক, আজিজুল গাজী যেহেতু ইনভলভ, থানার উপায় নেই। আপনি হেলমেট না থাকলে আপনাকে 1000 টাকা দিতে হবে। বিশেষ ক্যাটাগরির মাথায় যদি হেলমেট না থাকে, ধরার কোনো ক্ষমতা কারণে আপনি এক্ষুনি চলুন না 7 পয়েন্টে, আপনাকে কি অন্য কোথাও যাওয়ার দরকার নেই। একজন যুবককে যে রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি পোড়ালো, তাকে ততক্ষণ টাচ করা গেল না যতক্ষণ না তৃণমূল তাকে সাসপেন্ড করছে। পুলিশের বাপের সাধ্য আছে, নাম তার আজিজুল গাজী, তাকে ফোনে চলে যাবে পুলিশ, অত সোজা। কালিম্পংয়ে যেতে হবে পুলিশ অফিসার। দাদা, নদিয়ার কৃষ্ণগঞ্জে এসআইআর এর কাজে নিযুক্ত যে বিএলও, তার 2002 এর ভোটার তালিকায় নাম নেই, তার বাবা মায়েরও ভোটার তালিকায় নাম নেই। ভোট রাজনীতি করতে কি তৃণমূলের এসআইআর ওনার নামটা নেই? নামটা বললে বলে দিতাম, যদি হিন্দু হন সিএএ তে অ্যাপ্লাই করুন, আর যদি বাংলাদেশি মুসলমান হন তাহলে নাম উঠবে। আমি উত্তর দেবো না, মাতালের কথা উত্তর দেবো। আমি পরিষ্কার কথা, উনি মদ্য, উনি যে ধরনের আচরণ করেন, যে ধরনের ভাষা করেন, যে ধরনের বক্রোক্তি, মুখের ভঙ্গি, যে ধরনের ভাষা, আমি উত্তর দেব না। এর সঠিক উত্তর দিতে গেলে আপনাকে দুজন তৃণমূলের লোকের কাছে যেতে হবে, এক মহুয়া মৈত্র, দুই কাঞ্চন মল্লিক। এই দুজনই এর কথার উত্তর দিতে পারবে, শুভেন্দু অধিকারী দিবে। আমি মদনাকে এবং কল্যাণকে পাড় মাতাল বলে মনে করি। কেউ দ্বিমত আছে না? বলছি, দমদমে যে ঘটনা হয়েছে, যে ভোর রাতে যুবকের গায়ে আগুন দেওয়া হয়েছিল, সেখানে কাউন্সিলর বলেছিল যে হাসি ঠাট্টায় আগুন দিয়েছেন। আজও যুবক হাসপাতালে ভর্তি, পুলিশ 3 দিন পরে একজনকে গ্রেফতার করবে না। আমার স্ট্রিট থেকে না বলুন, বলুন।
বিএলওর নাম মিলন রায়। আসানসোলে চিটফান্ড কাণ্ডে ধরা পড়েছে একজন, তিনি হচ্ছেন তৃণমূল সংখ্যালঘু সেলের নেতার ছেলে আই রেজ মাই ভয়েস। আমি 4 দিন আগে আমি পোস্ট করার পরে সম্ভবত প্রণত হয়েছি। 350 কোটি টাকা লুট করেছে সাধারণ মুসলমানদের কাছ থেকে। মুসলিমরা ব্যবহৃত হচ্ছে সব জায়গায়, চিটেড হচ্ছে। সবচেয়ে চিটফান্ডে বেশি সাফারার গরিব মানুষ এবং মুসলিম সম্প্রদায়ের বড় মানুষ। এই 350 কোটি টাকা যে চিট হয়েছে, যারা চিটেড তার শতকরা 90% হচ্ছে মুসলমান। তাদেরকে চিট করেছে তৃণমূলের মুসলিম নেতা, কারণ এদের এক হাতে মলয় ঘটক আছে, এক হাতে পুলিশ আছে, এটাই কারণ। এবং আমি মনে করি সেবি যে কোম্পানির নামে টাকা তুলেছে, অ্যাকশন নেওয়া উচিত এবং পুলিশ ওকে কাস্টডিতে নিয়েছে মলয় ঘটকের বুদ্ধিতে, যাতে ওখানে ইডি বা সেবি না ঢুকতে পারে কোম্পানি অ্যাক্টে। তাহলে মলয় ঘটকের সঙ্গে ওর বাবার এবং ওর যে ইলিগাল নেক্সাস এক্সপোজ হয়ে যাবে। আর আমি ধর্ম দেখে ভোট ব্যাংক দেখে করিনি। যে 3000 লোক চিটেড হয়েছে তার মধ্যে 2800 জন হচ্ছে মুসলমান। আমি সেই ক্ষতিগ্রস্ত মুসলমানদের জন্য আওয়াজ তুলেছি। তাদের ক্ষতিটা করেছে তৃণমূল। এই তৃণমূলের শাহজাহান, জাহাঙ্গীর, শপথ, এই যে চিটিংবাজ, চোর, ডাকাতদের এই যে পুরো মডেল পশ্চিমবাংলার মুসলিম সমাজকে ধ্বংস করছে, মানে ক্ষতিগ্রস্ত করছে। আর তারাও ধর্মের ভিত্তিতে ভোট দিয়ে এই ধরনের একটা ভ্রষ্টাচারী সরকারকে কন্টিনিউ করতে সাহায্য করছে। গতকাল মুখ্যমন্ত্রী যখন ফোন করেছিলেন ওই স্বাস্থ্য বৈঠকে, তখন তিনি পুলিশ আর স্বাস্থ্য এই দুটো বিভাগে যত গোলমাল কেন আপনি শুনেছেন? এটা সূত্রের খবর। আপনি শুনেছেন? এটা সূত্রের খবর। হ্যাঁ, সূত্রের খবর আমি বলবো না। না, যেটা মুখ্যমন্ত্রী হিসেবে ফেল, মুখ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী হিসেবে ফেল, মুখ্যমন্ত্রী আপনার স্বাস্থ্যমন্ত্রী হিসেবে ফেল, মুখ্যমন্ত্রী পার্বত্য হিল অ্যাফেয়ার্স মিনিস্ট্রি হিসেবে ফেল। আসছে সামনে মুখ্যমন্ত্রীর ভূমি দপ্তরের কেলেঙ্কারি। ভোট অব্দি যেতে হবে না, তার আগেই আসছে ভূমি রাজস্ব দপ্তরে কিভাবে সরকারি জমিগুলো ব্যক্তিগত নামে করে নিয়েছে, ইরিগেশনের জমি, নদী কি করে করে নিয়েছে, ইছাবতী থেকে কংসাবতী সব সামনে বেরিয়ে চলে আসবে। জঙ্গলমহলে হাজার হাজার একর জমি প্রত্যেক দিন ল্যান্ড ডিপার্টমেন্টের অফিসাররা টাকার বিনিময়ে ব্যক্তিগত নামে করে দিচ্ছে। কেউ ছাড় পাচ্ছে না, না শ্মশান, না কবরস্থান, না ভাগাড়, না মন্দির, না অন্য ধর্মীয় জায়গা, না দেবত্ব সম্পত্তি, না ওয়াকফ প্রপার্টি, কোথাও কেউ ছাড় নেই। এই বৈঠকের পরে দেখা যাচ্ছে মুর্শিদাবাদ কান্দি মহকুমা হাসপাতালে রোগী মৃত্যুর জেরে হামলা, ভাঙচুর সব হয়েছে। মুর্শিদাবাদের কাদি হাসপাতালে রোগী মৃত্যুর জেরে ভাঙচুর, হামলা এত কিছু হচ্ছে, বৈঠকও হচ্ছে, আবার এদিকে রোগী। গোটা ভারতবর্ষের হেলথের যে সিচুয়েশনে আমরা কত নম্বরে আছি আপনি জানেন? পশ্চিমবঙ্গ 18তম স্থানে আছে। সবচেয়ে বেশি সরকারি এবং প্রাইভেট হসপিটাল আছে উত্তরপ্রদেশে। এমনকি আমাদের থেকে ছোট রাজ্য গুজরাট, তার হেলথ ফেসিলিটি, হেলথের হসপিটালের সংখ্যা। কালকে দক্ষিণ দিনাজপুরে আমি সুকান্তবাবু ছিলাম। মোদিজির যে স্কিম, প্রত্যেকটা জেলাতে একটা করে মেডিকেল কলেজ, কোন জেলা যাতে বাদ না যায়। দক্ষিণ দিনাজপুর আজ পর্যন্ত মেডিকেল কলেজ পায়নি। আর মমতা বন্দ্যোপাধ্যায় এখানে যতগুলো মেডিকেল কলেজ হয়েছে নিজে জোর করে উদ্বোধন করে দিয়েছে, যেটা অন্য রাজ্যের কেউ করেনি। কারণ প্রত্যেকটা মেডিকেল কলেজে 60% টাকা ভারত সরকারের দেওয়া, আর 40% টাকা জমি রাজ্যের দেওয়া। প্রধানমন্ত্রী এবং মুখ্যমন্ত্রী যৌথভাবে উদ্বোধন করেছেন সব রাজ্যে, এমনকি তামিলনাড়ুতে। তো এই একমাত্র পশ্চিমবঙ্গে প্রধানমন্ত্রীকে না জানিয়ে চুপি চুপি নিজে উদ্বোধন করেছেন। এবং এই মেডিকেল কলেজগুলো পরিচালনা করার জন্য প্রত্যেক মাসে ভারত সরকারের পক্ষ থেকে অর্থ বরাদ্দ করা হয়েছে। জেলায় জেলায় বুথ সংস্কারের দায়িত্বে রাজি নয় সরকারি সংস্থা ম্যাকিন্টনস বার্ন। বুথ সংস্কারের দায়িত্বে যাচ্ছে জেলা শাসকদের কাঁধে। এই যে বড় দুর্নীতি হয়েছে এর আগে, রাজীব সিনহা এটাকে অ্যাওয়ার্ড করে দিয়েছেন ম্যাকিন্টনস বার্নকে।
তারপরে ম্যাকিন্টনসবার্গ নিয়ে কে কাজ করবে ঠিক করে দিয়েছে। ভারতবর্ষের নিরিখে পশ্চিমবঙ্গে সবচেয়ে বেশি দুর্নীতি হয়েছে এই বুথের র্যাম্প বানানো, জেনারেটর সাপ্লাই করা। সে তথ্য দেখলে একটু মাথা খারাপ হয়ে যাবে। এবং প্রথম টেন্ডারটা শুধু করা হয়েছে, পরে টেন্ডার 2, টেন্ডার 3 আর করা হয়নি, ওকেই সব দিয়ে দেওয়া হয়েছে। বিশাল ফিনান্সিয়াল মানে ক্রাইম। আমার কাছে সব কাগজ আছে, আর একটু ম্যাচিওর হোক বলে।